নমস্কার, আমি মানসী নিয়ে চলে এসেছি আবার আপনাদের সামনে আপনাদের পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। অনেকদিন হয়ে গেল একসঙ্গে পথ চলা আপনাদের এবং আমাদের, এবং প্রত্যেকবারের মতো এবারও আমাদের সঙ্গে আছেন আমাদের অনেক প্রিয় বন্ধুরা, যারা তাদের মনের কথা, তাদের জীবনের কিছু সত্যি আপনাদের সঙ্গে শেয়ার করবেন, এবং সেই সত্যি থেকে আমরা খুঁজে নেব আমাদের অনুপ্রেরণা, আমাদের পাথেয়, এবং কিছু কষ্ট, কিছু আনন্দ, মিল খুঁজে নেব নিজের জীবনের সঙ্গে। তাই তো? ঠিক এমনভাবেই চলে আমাদের গল্প সঙ্গে সত্যি, আপনাদের ভালোবাসায়। আপনারা সঙ্গে থাকুন এবং আপনাদের মতামত আমাদের জন্য খুব প্রয়োজনীয়। ঠিক আছে? মনে থাকবে? শুরু করে দিই আজকের আড্ডা। আড্ডা শুরু করতে গেলে কি করতে হয়? যারা যারা সঙ্গে আছেন তাদের পরিচয় করিয়ে দিতে হয় এবং বলতে হয় টপিক। তো প্রত্যেকবারের মতো এইবারেও আগে পরিচয়, তারপর টপিক। এখন টপিকটা উজ্জ্ব থাক, সাসপেন্স। পরিচয় করিয়ে দিই সব আগে। একেবারে আমার বাঁ দিকে আছেন সুপ্রীতি ঘোষ, আমি বেহালা থেকে আসছি। আচ্ছা, আপনি কি করেন সুপ্রীতি? আমি হোম মেকার। হ্যাঁ, কিন্তু মানে প্রত্যেক মাই তো তার সন্তানদের শিক্ষা দেয়, সেই অর্থে টিচারই শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটা নিয়ে পরে যাব। হোম মেকার শুধু টিচার নয়, আমার মনে হয় হোম মেকার মানে মাল্টিটাস্কার। এটা নিয়ে পরে যাব। এর আগে একবার একটা এপিসোড আমরা বলেওছি, আবার সেটা নিয়ে বলবো। এবার আমার সঙ্গে আছেন সাধনা দি। সাধনা সরকার, লিলোয়ার থেকে এসেছি। আচ্ছা, আপনি কি করেন দিদি? আমি বাড়িতে ব্যবসা আছে। বাড়িতে ব্যবসা আছে? আরে বাপরে, দেখে মনে হয় না। চুপচাপ বাড়িতে একটা ব্যবসা চালাচ্ছেন। ঠিক আছে, এটা নিয়ে পরে গল্প শুনবো। আমার ডান পাশে আছেন, নমস্কার, আমি শম্পা গাঙ্গুলি। আমি উত্তরপাড়া থেকে এসেছি। আমার স্কুল বনগাঁ, গোপালনগর। আমি হচ্ছে ভোকেশনাল শিক্ষিকা। উত্তরপাড়া থেকে বনগাঁ রোজ? ওমা, এই কি অদ্ভুত রুট, কি করে সামলান, পরে গল্প শুনবো। এবার একেবারে আমার ডান দিকে আছে, নমস্কার, আমার নাম ডক্টর শ্বেতা পাঠক। আমি বালি থেকে এসেছি। আমি বেলুর গার্লস হাই স্কুলের ম্যাথামেটিক্সের শিক্ষিকা। এবার আমার জন্য একটা বিশাল সমস্যা হয়ে গেল। আমি জানি না আমি কি করে সমস্যাটা পেরোবো। সেটা হচ্ছে, উনি অঙ্কের দিদিমণি, আর আমি জীবনে একটা মাত্র সাবজেক্টে অসম্ভব ভয় পেতাম, সেটা হচ্ছে অঙ্ক। কি করে জানি না, আমার ছেলে অঙ্কে ভীষণ ভালো, কিন্তু তার উপরে আবার নামের পাশে লেখা ডক্টর, মানে অনেক অঙ্ক জানে। আমি শেষ। যাকে আমি কন্টিনিউয়াসলি চেষ্টা করব অঙ্ক ব্যাপারটাকে বাইপাস করে এগোনোর, জানি না কি হবে। আচ্ছা, আমরা শুরু করে দিই আমাদের আজকের আড্ডা। সেই জন্য আজকের টপিকটা খুব প্রয়োজনীয়। আজকের টপিক হচ্ছে জীবনের মূল ভিত শিক্ষা। সে শিক্ষা স্কুলের শিক্ষা হতে পারে, সে শিক্ষা সংসারের শিক্ষা হতে পারে, সে শিক্ষা সামাজিক শিক্ষা হতে পারে, সে শিক্ষা রক্তের শিক্ষা হতে পারে। কিন্তু শিক্ষা অশিক্ষা নয়। অশিক্ষা শুধুমাত্র একজন মানুষকে অমানুষেই পরিণত করে, আর শিক্ষাই একজন মানুষকে অন্যান্য প্রাণী জগতের থেকে আলাদা করে। এই নিয়ে আমাদের আজকের আড্ডা। আমরা সবার আগে চলে যাব সুপ্রীতির কাছে। সুপ্রীতি, নমস্কার। আচ্ছা সুপ্রীতি, শুরুতেই আপনি বললেন যে আমি হোম মেকার এবং বাচ্চাদের পড়াই বলে আমি দিদিমণি। তো আমি সবার আগে একটা কথা বলতে চাই। সবকিছুই দিদিমণি, সেটা হচ্ছে একজন হোম মেকার বলুন তো কি কি কাজ করে? হ্যাঁ, মানে এক নম্বর হচ্ছে রান্না। তার মানে সে কি রাঁধুনি? না না, গুড শেফ। এখন তো আবার বলতে হবে যারা ভালো, যারা একটুখানি মানে সেলিব্রিটি, হ্যাঁ, রাঁধুনি, তাদের বলা হয় শেফ। শেফ তো শেফ। দুই ডাস্টিং। আরে সে তো হলো, আর একটা বলো, একটা ভালো 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 কিছু বলো। ভালো কিছু? আরে অ্যাকাউন্টেন্ট। ও হ্যাঁ হ্যাঁ, সংসারে বর যা টাকা দিচ্ছে সেটা থেকে ম্যানেজ করে
সংসার চালানো প্লাস কিছু হ্যাঁ। জমিয়ে রাখা, হ্যাঁ সারপ্রাইজ দেওয়ার জন্য যে টাকা জমানো আছে এবং জমানো। নিজের হাত খরচ। হ্যাঁ একজন ভালো অ্যাকাউন্টেন্ট না হলে হয় না। একদম দিদি 3 ঠিক নম্বর বলেছেন। দিদিমণি। 3 নম্বর দিদিমণি। আর 4 নম্বর হচ্ছে খুব ভালো কি যেন বলে ওই যে হোটেলে যারা এইসব কাজকর্ম করে, ঝাড়া পোছা পরিষ্কার, অ্যাটেন্ডেন্ট আয়া যা বলবেন যা বলবে যা বলবে যা বলবে। দিয়ে আসা নিয়ে আসা। হাউসকিপিং। আচ্ছা, তার উপর অ্যাটেন্ডেন্ট, তার উপর চাইল্ড কিপার, হ্যাঁ। মানে একজন মা কত 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 কাজ করেন, অথচ সবসময় সেই মাকে বলা হয় বাড়িতে থেকে কি করো, বাইরে বেরোলে বুঝতে। একদিন যারা এই কথা বলেন, একদিন তাদেরকে আপনার জায়গাটা দিয়ে দেবেন আর আপনি তাদের মতো বাইরে ঘুরবেন, তখন তারপর ওনাদের বলতে হবে কেমন বুঝলে। কেমন বুঝলে, একদিন চালাতে দিতে হবে। আচ্ছা বলুন, আপনি কত দূর মানে কি পড়াশোনা কি করেছেন? আমি হিস্ট্রিতে এমএ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। আর আমি একটু আবৃত্তি চর্চা করি, আবৃত্তি করতে ভালোবাসি। আবৃত্তি কি কোনো ক্লাসে আছে না নিজে নিজেই না, আবৃত্তি করেন? নিজেই করি, ক্লাসে আছি, আপাতত ক্লাসে আছি। অনুষ্ঠান করেন? অনুষ্ঠান বলতে হ্যাঁ, মানে নিজেদের পাড়ায় এইরকম করেছি। করেন, হ্যাঁ, অনুষ্ঠান করেছি। করি, হ্যাঁ। আচ্ছা, তা সত্ত্বেও উনি বলছেন আমি শুধু হোম মেকার। ওনার যেটা নিজস্ব ভালোবাসার জিনিস আছে এবং সেই ভালোবাসার জিনিসটা চর্চা উনি করেন, কিন্তু উনি নিজেই সেটাকে গুরুত্ব দেন না। কি অদ্ভুত। আসলে কি বলুন তো, ওটা থেকে যে কিছু আর্ন হয় না, ওই জন্য আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি না। এক্স্যাক্টলি। তার মানে যেটা থেকে আর্ন হয় না আমরা মনে করি সেটা গুরুত্বহীন। হ্যাঁ, তার মানে আমার যদি ইচ্ছে করে যে আমার আকাশ, নীল আকাশ, সবুজ গাছপালা, পাখির উড়ে যাওয়া দেখতে খুব ভালো লাগে, আমি সারাদিন থেকে 5 মিনিট বার করে সেটা দেখবো না, কারণ সেটা থেকে আর্ন হয় না। এই তো এগুলো হচ্ছে আমাদের জীবনে নিজেদের তৈরি করা ক্লাস। আমরা নিজেরা খুঁজে বার করি না, আমরা নিজেরা খুঁজে বার করি না যে কিসে আমাদের ভাল লাগবে। আমাদের এবং আমাদের সেটা দোষ নয়, আমাদের সমাজ, আমাদের সংসার আমাদের এমন দিকে এখন ঠেলে দিচ্ছে যে আমাদের মনে হচ্ছে টাকা ছাড়া জীবনটা শেষ। পরিস্থিতি সেটা আমাদের সেই ভাবতে বাধ্য করছে। আমাদেরই নিজেদের সঙ্গে লড়াইটা চালিয়ে যেতে হবে, যাতে এটা আমাদের মাথায় ঢুকে যায় যে আমার যদি পকেটে একটাও টাকা না থাকে, আমার যদি একটুও খরচা করার সঙ্গতি না থাকে, তবু আমার চারপাশে আনন্দ পাওয়ার মতো অনেক কিছু আছে। আমি চাইলে সেখান থেকে আনন্দ খুঁজে নিতে পারি। তার জন্য আমার টাকা লাগবে না। তার জন্য কি লাগবে? তার জন্য লাগবে শিক্ষা। কোন শিক্ষা? ভালো কিছু খুঁজে নেওয়ার শিক্ষা। একদম। চারপাশের যে ভালোগুলো আছে সেই ভালোগুলোকে দেখতে পাওয়ার শিক্ষা এবং ভালো আর খারাপের মধ্যে তফাৎ করতে পারার শিক্ষা। যেটা করছি সেটা ভালো কি, তাহলে করব, আর যেটা করছি সেটা খারাপ, বাদ দেব। এইটা আস্তে আস্তে আমরা এগোবো, নানা রকম গল্পে এগোবো। আমরা তার আগে চলে যাব ডক্টর বাবাগো পাঠকের কাছে। ম্যাথামেটিক্স খারাপ, খুব খারাপ, যাই হোক কিছু করার নেই। না না না, জোকস অ্যাপার্ট। দিদি কোন স্কুলে আছো বললে? আমি আছি বেলুর গার্লস হাই স্কুলে। আচ্ছা, তোমার অঙ্ক কেন, মানে অঙ্ক এত ভালো লাগতো ছোট থেকে? আমার বাবা একজন বিজনেসম্যান ছিলেন। তিনি যে নিজে খুব পড়াশোনা করেছেন তা না, কিন্তু শিক্ষা অনুরাগী ছিলেন। আমাকে ছোট্টবেলা থেকে ওনার ইচ্ছা ছিল আমি ডাক্তার হই। তো ঘুম থেকে ওঠার পর আমার যা ডাকনাম ছিল তাই দেখে আমার বাবা বলতেন বড় মা, মানে আমি বড় ছিলাম যেহেতু। বড় মা, হ্যাঁ, বাবা আমাকে ডাকতো, সবসময় ডেকেছেন বড় মা বলে। আমার ছেলেমেয়েরা মা দুর্গাকে ছোটবেলায় বলতো বড় মাম্মা, মানে মায়ের চেয়েও বড়। তো আমাকে বাবা বলতো বড় মা। আর ঘুম থেকে উঠলে আমার এখনো মনে আছে বাবা বলতো বড় মা তুমি বড় হয়ে কি হবে? তো আমি বলতাম আমি ডাক্তার হব। তো আমার যে কোনো ভাবেই ডাক্তার হওয়া হয়নি, কিন্তু আমি পড়াশোনা যেহেতু ভালোবাসতাম, তার মধ্যে অঙ্কটা আমার কাছে বিশেষ আনন্দদায়ক বস্তু ছিল। তো সেটা আমি যখনই দেখলাম আমি জয়েন্ট এন্ট্রান্সে ঠিকঠাক সাফল্য পেলাম না, তখন কিন্তু আমি সেকেন্ড চয়েস হিসেবে ম্যাথমেটিক্সকে বেছে নিয়েছিলাম। তুমি সাফল্য পেলে না সেটাকে, তার জন্য তুমি ভেঙে পড়ো না, একদম না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে অনেকেই আমরা মনে করি আমি পারলাম না, আমার দ্বারা কিছু হলো না, অতএব আমি আর কিছুই পারবো না। একদম না। আমি একটা কোনো ইস্যুতে ফেল করতেই পারি, হতেই পারে যে আমি এটা পারলাম না, কিন্তু তার মানে এটা নয় যে আমি আর কোনোটাতেই কিছু পারবো না কোনোদিন। এটা খুব প্রয়োজনীয় তথ্য আমরা পেলাম আজ। এবং আমি তো মনে করি আমি যে
অঙ্কটাকে চুজ করলাম, তারপরে অঙ্ক নিয়ে পড়াশোনা করলাম, পিএইচডি করলাম। আমার এর পুরো প্রসেসটার পেছনে কিন্তু বাবার ওই ছোটবেলা স্বপ্ন দেখানোটা দায়ী। কারণ আমার বরাবরই মনে হয়েছে যে আমার বাবা চেয়েছে আমি ডাক্তার হবো, ঠিক আছে আমি ডাক্তার হতে পারছি না, কিন্তু আমি এমন কিছু করব যাতে আমার বাবা আমার জন্য গর্ব অনুভব করে, আমার পরিজনেরা আমার জন্য আনন্দিত হয়। এটা কিন্তু একদম ছোটবেলা থেকে আমার মধ্যে এই স্বপ্নটা দেখানো হয়েছিল বলে কিন্তু আমি আজকে যেটুকুনি করতে পেরেছি, যতটুকু আমি পেরেছি বা করছি, তার জন্য কিন্তু সম্পূর্ণ আমার ছোটবেলার গ্রুমিং দায়ী। এবং এটা আমি ওই জন্য বারবার সকলের কাছেই বলি, আমার স্টুডেন্টদেরও আমি বলি, তাদের বাবা মায়ের সঙ্গে দেখা হলে বলি, একদম ছোটবেলা থেকে কিন্তু বাচ্চাকে স্বপ্ন দেখাতে হবে। সে যদি একবার বোঝে আমি কি করতে চাই, তার মানেই নয় ডাক্তার হব, ইঞ্জিনিয়ার, কিন্তু কোনো একটা স্বপ্ন যদি থাকে সে বুঝবে আমি কোন দিকে যেতে চাই। এই যে আমাদের স্বপ্নহীন মানুষজন চারপাশে ঘোরে, বাচ্চারা এখন এতটা ডাইভার্টেড এই কারণে, তার সামনে কোনো অবজেক্টিভ নেই কিভাবে সে জীবনে এগোবে, তার চলার পথটা তার কাছে পরিষ্কার নয়। যদি আমরা সবসময় তো করি যে আমার একটা গোলে পৌঁছতে হবে, আমার যদি রাস্তা বন্ধ থাকে আমি কি করি, আমি আমার একটা অন্য রাস্তা খুঁজে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমার কাছে একটা গোল থাকতে হবে প্রথমে, তবে তো আমি রাস্তাটা ধরে চলার চেষ্টা করব। ওই জন্য এটা আমার তো বিশেষভাবে সকলের কাছে এইটা মানে আমার অনুরোধ যে প্রত্যেকে একদম ছোটবেলা থেকে বাচ্চাকে একটা স্বপ্ন দেখান, স্বপ্ন দেখাতে শিখতে হবে। এবং স্বপ্ন সবসময় লার্জার দ্যান লাইফ হবে। তুমি এমন ভাববে না যে, যেটা আমরা বলি চাঁদের স্বপ্ন দেখো না, চাঁদকে তুমি ধরতে পারবে না, এটা আমাদের ভুল কথা। স্বপ্ন সবসময় হবে নিজের থেকে বড়, তবে তুমি তার জন্য এগোবে। তার জন্য তুমি যেটা তুমি জানো যে আমি এটা পারি, সেটা তো তুমি পারো। সবসময় ডিসকমফোর্টকে তোমার কমফোর্ট লেভেলে নিয়ে আসতে হবে। এই যদি তুমি এইভাবে যদি এগো, জীবনে কোনোদিন কেউ থেমে থাকবে না, সে সবসময় একটা খুব সুন্দর জায়গায় পৌঁছবেই। অনেক বড় কথা, অনেক বড় কথা। তোমার ডিসকমফর্টকে কমফর্টে পরিণত করতে হবে। তোমার যা যা অসুবিধে, যেগুলো তুমি টপকাতে পারবে না বলে ভাবছো, সেইগুলোকে সুবিধেই পরিণত করতে হবে যেমন করে পারো। যদি সেগুলোকে টপকে ফেলতে পারো, তাহলে জানবে জীবনের অনেক রকম ঝামেলা তুমি টপকে ফেলতে পারছো, কোনো অসুবিধে হচ্ছে না। তাই তো? ঠিক আছে, আজকের টপিকটা নিয়ে এই যে আমরা আলোচনা শুরু করেছি, আমার কিন্তু নিজের মনে হচ্ছে আজকের আড্ডাটা জমে যাবে। অন্যান্য দিনের মতোই আজকের আড্ডা আমাদের তুল কালাম জমে যাবে। আমাদের সঙ্গে এখনো আছেন সাধনাদি, আছেন শম্পা। তো আপনাদের সঙ্গে আমরা গল্প করব, তোমাদের সঙ্গেও আরো গল্প করবো। আমি সবাইকেই তুমি বলি, হ্যাঁ এই খামোকা আপনি আমার পোষাচ্ছে না, তোমরা আমায় তুমি বলো প্লিজ, আমি তুমি বলি, তাহলে ঠিক বন্ধুত্ব জমে না। কোথাও যাবেন না, অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি সঙ্গে নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম সঙ্গে নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। আড্ডা জমে গেছে আমাদের। এবার আমাদের সঙ্গে আছেন শম্পা, শম্পা গাঙ্গুলি। শম্পা, তুমি থাকো উত্তরপাড়া এবং তুমি পড়াও বনগাঁয়। আমার শুনেই হাত পা খুলে খুলে পড়ে যাচ্ছে। দাঁড়াও আমাকে একটু রুটটা চিনতে দাও। ওয়েট, উত্তরপাড়া মানে তো হাওড়া, আর বনগাঁ মানে শিয়ালদা। শিয়ালদা থেকে বনগাঁ লোকাল। হ্যাঁ হ্যাঁ, বনগাঁ মানে শিয়ালদা। তুমি কি করে হাওড়া থেকে আগে শিয়ালদা আসো? না না, আমি হাওড়া থেকে, এই উত্তরপাড়া থেকে বালি থেকে দমদম থেকে বনগাঁ লোকাল। ভাই কটায় স্কুল? বনগাঁ লোকাল। হ্যাঁ, কটায় স্কুল? 11টায়, 10টা 10:40। হ্যাঁ, আমি 6:30 পৌনে 7টায় বেরোই রোজ। 6:30 পৌনে 7টায় বাড়ি থেকে বেরো, 10:30 পৌনে 11টার মধ্যে স্কুলে পৌঁছো। কটায় স্কুল ছুটি হয়? 4:30। বাড়ি আসো 7:30 8টা। 8টা 8:30। 8টা 8:30। খাবার দাবার? খাবার টিফিন নিয়ে যাই। মানে তুমি যে 6:30 পৌনে 7টায় ওঠো, তারও আগে তুমি উঠে রান্না করো? 5টার সময় রান্না করতে হয় না, কিন্তু নিজের জোগাড় টোগাড় খাবার দাবার সব করতে হয়। নিজের। পারবেন সবাই? এত সোজা নয় ব্যাপারটা। এবং 8:30টার সময় ফিরে এসে নিশ্চয়ই ধিনা বলে শুয়ে পড়তে পারো না? তখন নিজের কাজ থাকে, ছেলেপুলে আছে? বাচ্চা ছোট্ট আছে। ওই দেখো 3 মাস। আবার ছোট একটা ছানাও আছে। কি মানে বাচ্চা? কত ছোট? 3 মাস। মানে তার তো, আচ্ছা তোমার অ্যাবসেন্সে তার দেখাশোনা কি করে? আমার শাশুড়ি মা দেখুন। আচ্ছা, উনি এখনো শক্তপোক্ত আছেন, এইটা একটা ভালো ব্যাপার। উনি আছেন। আমাদের জয়েন্ট ফ্যামিলিতে সবাই একসাথে আছে, জায়রা আছে, তারপরে
আমার ননদরা আসে, সবাই মিলে একসাথে দেখাশোনা করে। আমার কোনো চিন্তাই হয় না, তোমার টেনশনই হয় চিন্তা না। যাখানে নিজেকে নিয়ে। হ্যাঁ, নিজেকে নিয়ে যাওয়া আসাটা নিয়ে। মানে বিয়ের আগে ছিলে কোথায়? ওইদিকেই ছিলাম, বনগাঁতে। বনগাঁয়? ও বনগাঁয় ছিল, বনগাঁ স্কুলে জয়েন করে ভেবেছে কি আনন্দ কি আনন্দ। ভগবান বললো আনন্দ, দাঁড়া দেখাচ্ছি মজা। ভগবানের চেয়েও বনগাঁ যারা আছে কলিগরা, তারা বললে এত আনন্দ, বনগাঁর মেয়ে বনগাঁ স্কুল, হে ঠাকুর, ব্যাস ঠাকুর ফিট করে দিলে উত্তরপাড়া। এইটা হলো ব্যাপার, যেটা সম্বন্ধ করে বিয়ে। হ্যাঁ, বুঝতে পারছো কেসটা কি হলো? তার মানে হ্যাঁ, বুঝেছি আমি। ঠিক আছে, কিছু করার নেই। আমি ওখানে হাতে কলমে যে শিক্ষাটা হয়, মানে পুঁথিগত শিক্ষার বাইরে যারা স্কুল ছুট বা শিক্ষায় সব মন নেই, অনেকে পড়তে চায় না, চলে যায়, তারা এসে ওই শিক্ষাটাই নেয়। যে শিক্ষাটা আমরা হাতে কলমে একটা ড্রেস তৈরি করলো বা যে কোনো কিছু, আমি ড্রেস মানে তুমি বলছি, এর মানে গতানুগতিক পড়াশোনার বাইরেও যে নিজের ক্যারিয়ার তৈরি করা যায়, হ্যাঁ সেই রুটটা চেনাও। হ্যাঁ, সিম্পল। সেটা কখনো ড্রেস তৈরি হতে পারে, সেটা গাছ লাগানো হতে হ্যাঁ, গাছ পারে, লাগানো সেটা হতে কিছু মাটির জিনিস হতে পারে। সেই কাজগুলো তুমি ওদের দিয়ে করাও, আর্ট অ্যান্ড আর্ট এন্ড ক্রাফট যাকে বলে। আপনাদের ঘরে যদি ছেলেপুলে থাকে যারা ক্লাস 8 পাস করার পর বলছে আমরা পড়তে ইচ্ছা করে না মা, তখন তাদের নিয়ে কি করবেন? তখন তাদের নিয়ে বনগাঁয় ওর কাছে পাঠিয়ে দেবেন। ক্লাস 8 এর পর পড়াশোনা করেনি মানে তাদের জীবনে একটা নিকষ কালো অন্ধকার নেমে এলো, এমনটা কিন্তু নয়, একেবারেই নয়। তাদের ডিমোটিভেট করবেন না, তাদের বলবেন পড়াশোনা ভাল লাগে না, ধুত্তর নিকুচি, পড়তে হবে না, শেখো। শিক্ষা মানে শেখা, সেটা সব সময় যে বই খাতার মধ্যে শিক্ষা থাকবে এমনটা নয়, শেখার মধ্যে থাকো। সাধনাদি তোমাদের তিনজনের থেকে একটু অন্যরকম। আমি ওনার কাছে যা গল্প শুনেছি, কি গল্প, নানা রকম পারিপার্শ্বিক চাপে সাধনাদির নিজের পড়াশুনো করা হয়ে ওঠেনি, তাই তো দিদি? হ্যাঁ। আচ্ছা, কেন তুমি পড়াশোনাটা করা হলো না কেন? খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছিল? কোথাকার মেয়ে তুমি? নৈহাটি। নৈহাটির মেয়ে? নৈহাটি। বাড়িতে কজন ছিল? আমার সে 2 ভাই আমরা আর 2 বোন। হ্যাঁ, আমাদের আর্থিক অবস্থা এতই খারাপ ছিল যে আমরা কোনোদিন স্কুলে যেতে পারিনি, আমিও না, আমার দাদাও না। আর ভাই আর বোন, বাবা মা কাজে যেত, ওই ভাই বোনকে দেখতে হতো। ভাই ওই 4-5 অব্দি পড়েছে, দাদা কোনোদিন স্কুলে যায়নি, দিদি আর বোন 9 অব্দি পড়েছে। আর তুমি বাড়ি দেখাশোনা? হ্যাঁ, আমি ভাই বোনকে দেখাশোনা করতাম, মা বাবা কাজে চলে যেত। আমি 7 বছর বয়সের থেকে রান্না বাড়ি করি সব। 7 বছর থেকে রান্না করো? হ্যাঁ, 7 বছর বয়সে ভাই বোনকে নিয়ে আমার মানুষ করতে হতো। ওই বাবা মা, আর্থিক অবস্থা আমার খুবই খারাপ ছিল দিদি। আর্থিক অবস্থা, যে পড়াশোনা করবে, যে মা বাবা কাজে চলে গেছে, যে আমাকে স্কুলে পাঠাবে, ভাই বোনকে কে দেখবে, আমাকে স্কুলে কে জোর করে, ধরেন আর্থিক অবস্থা এতই খারাপ ছিল যে ভাই বোনকে আমার দেখতে হতো। আমি বলতাম যে আমি পড়াশোনা না করলেও তোরা স্কুলে পড়াশোনা কর, ওদের স্কুলে আমি নিয়ে আসতাম। মানে তুমি নিজে পড়াশোনা না করো, ভাই আর বোন স্কুলে পৌঁছে দিয়ে আসতো? হ্যাঁ। তখন তোমার খারাপ লাগতো না যে ও পড়ছে আমি পড়ছি না? আমার খারাপ লাগতো ঠিকই দিদি, আমি তখন আমার উপায় নেই, আর্থিক অবস্থা আমাদের খুবই খারাপ ছিল। এর জন্য তখন মনকে কি বলতে? তখন তো দিদি 7-8-9 বছর বয়স, এখনকার মতন এখন যেরকম বুদ্ধি হচ্ছে তখন তো বুদ্ধি হয়নি সেরকম। ভাই বোনকে ভালোবাসতাম। ভাই বোনকে ঠিকঠাক ভাবে মা বলেছে, বাবা বলেছে স্কুলে নিয়ে যাও, নিয়ে এসো, খাওয়াও দাওয়াও, সেইটাতেই মন ছিল, সেইটা যেন ঠিকঠাক ভাবে করতে পারি। যে নিজে যে স্কুলে যাব, নিজে যে পড়াশোনা করব, এটা আমি কোনোদিন ভাবিনি। আমি ভাবতাম কি আবার ভাই ভালো হোক, দাদা মানে তুমি ভেবেছো এটা আমার পাওনাই নয়? হ্যাঁ, আমি তখন পড়াশোনা নিয়ে আমার নিজের কথা ভাবতামই না, যে আমার ভাই স্কুলে যাবে, আমার বোন স্কুলে যাবে, আমার বাবা মা কাজে চলে গেছে, তাহলে এদেরকে ওদের মা হয় তখন দেখাশোনা করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর বিয়ে হলো, আমাকে 14 বছরে আমাকে বাবা বিয়ে দিয়ে দিল। বললো কি আর্থিক অবস্থা এতই খারাপ, তখন মেয়ে বড় হবে, যে কে কি বলবে, আমরা বাড়ি থাকি না, ঘরে থাকি না, একটা বদনাম হবে যে মেয়ের যদি 14 বছর 3 মাসে তখন আমার বিয়ে হলো। একজনকে বললো যে আমার মেয়ের জন্য একটা সম্বন্ধ দেখো। বলছে কেন সে ভাই এত তাড়াতাড়ি বিয়ে দেবে? বলছে না, মেয়ে বদনাম হওয়ার আগে মেয়েকে বিয়ে দিয়ে দেবো। তখন আমি খালি একটা জামা পরতাম, আমার বাবা ছোটবেলার থেকে আমাকে কুচি দিয়ে জামা পরাতো। আমার বাবার কাছে আমি বিয়ের 1 মাস আগে বিয়ে ঠিক হলো,
তখন আমাকে বললো কি, আমি বললাম কি বাবা ওই যে এখন নাইটিকে ম্যাক্সি বলতো আগে, আমি বলতাম কি বাবা আমাকে একটা ম্যাক্সি কিনে দেবে, বলে বুকের উপরে কুচি আছে। তারপরে মা বললো কি যে না ওটা হয় না, বললে তাহলে ওই জামা তোমাকে দেওয়া যাবে না। 14 বছর বয়সে আমাকে বিয়ে দিল। আর এখনকার 14 বছরের মেয়েদের তো কুচি দেওয়া জামা পরো বললে খুনও করে দিতে পারে বাবা মাকে। তারপরে আমি ছেলে দেখে বিয়ে দিয়ে দিল দিদি। সেই আমার স্বামী খুব ভালো ছিল, ভাড়া বাড়ি থাকতেন। আমি বিয়ে হয়ে যায় দেখি কি দুটো, একটা জনতা স্টোভ, একটা পাম্পের স্টোভ, দুটো সিলভারের বালতি আর ছোট্ট একটা চৌকি থাকার মতন, নিজে থাকার মতন, একা থাকার মতন, সেই ঘরে আমাকে বিয়ে দিল। ছেলে ভালো, নিজের আত্মীয়র মধ্যে সম্বন্ধ করলো, ছেলে ভালো, বিয়ে দিল। ছেলে কি করতেন তখন? ব্যবসা করতেন, ওই লোকের মাল নিয়ে দোকান ওই যে পাপড় টাপড় দোকানে নিয়ে সেল করতো। ওই আমি সংসারে যে পেয়েছিলাম ছোট্ট একটা চৌকি, একটা পাম্পের স্টোভ, একটা জনতা স্টোভ আর একটা সিলভারে করে। আমার বিয়ের পরে যে বুঝতে পারলাম যে পড়াশোনা ছাড়া এ দুনিয়ায় কিছু হয় না, পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমার একটাই ছিল যে আমি যেভাবেই থাকি, আমি ভাড়া বাড়ি থাকি আর নিজের বাড়ি থাকি, আমার ছেলেদের আমাকে মানুষের মতন মানুষ করতে হবে। আমার পড়াশোনা আমি সবসময় ছেলেদের বলতাম বাবা তোমরা যদি রিক্সাও চালাও, সেটা আমার স্বামী বলেছে যে যদি রিক্সাও চালাও তাও তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। আমার বড় ছেলেকে যখন আমি ভর্তি করলাম, আমার ছেলে 8, 9 থেকে সবাই বললো যে ছেলেকে পড়াতে হবে না। জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তারপরে আলাদা হয়ে গেছে সবাই, আমাকে আত্মীয় স্বজন, তারপরে আমার পাড়া প্রতিবেশী অনেকে বলতো তোমার তো 3টে ছেলে, তুমি কি করে পড়াশোনা করো? আমি যে আমার ছেলেদের আমি পড়াশোনা করাবো। আমি বাইরে কাজে যাইনি দিদি, আমার ঘরের ব্যবসা দিয়েই আমি ছেলেদের, আমার বড় ছেলেকে MA সে BA পাস করাইছি, মেজো ছেলে বাংলাতে MA, ছোট ছেলে BA পাস, বড় ছেলে ব্যবসা করছে, আর মেজো ছেলে পুলিশ, এই ইসের পুলিশ। এখন কেমন লাগে দিদি? এখন দিদি আমি আগে এখন আমার 3টে বাড়ি, আমি এখন দোতলা করেছে আমার নিজের, আমি বাইরে কাজ করিনি আর খারাপ কাজও করিনি দিদি আমি কোনোদিন। আমার স্বামী থাকতে, আমার ছেলের যখন বড় ছেলে 1.5 বছর বয়স তখন আমরা বাড়ি করেছি। আমার স্বামী আজকে 15 বছর মারা গেছে, কিডনি খারাপ হয়ে গেছিল দিদি, ভেলুরও নিয়ে গেছি, সব জায়গায় নিয়ে গেছিল। 6 মাস আমার ছেলে বড় ছেলে আমার সংসার দাঁড়িয়ে হাতের মুঠো ভাইদের মানুষ করেছে দিদি আমার বড় ছেলে। তুমি যে কাজটা করেছিলে সেই কাজটা তোমার বড় ছেলে করছে? হ্যাঁ হ্যাঁ, আমার বড় ছেলে যখন, আমার স্বামী যখন মারা যায় দিদি, আমার বড় ছেলে 11 ক্লাসে ভর্তি, তখন আমার ছেলে যখন ওর বাবা মারা যায়, আমার বড় ছেলে BA ফাইনাল দেবে 1 মাস পরে। আমার ছেলে 11 ক্লাসে ভর্তি করলাম দিদি, আমি একটা স্কুলে প্যান্ট কিনে দিতে পারিনি আমার বড় ছেলেকে। কি করতো, অন্য প্যান্ট পরে যেত, নীল প্যান্ট, সাদা জামা লাগে, নীল প্যান্ট আমি একটা ছেলেকে কিনে দিতে পারিনি। আমার ছেলেকে আমি দিদি জনগণ হয়ে যেত, তারপরে পরে যেত বাইরে, নয়তো কান ধরে দাঁড়া করে রাখবো, আমার ছেলেকে একটা আমি প্যান্ট কিনে দিতে পারিনি। আমার মেজো ছেলে পুলিশের চাকরি করে, সে এখন আরামবাগ আছে, সেই ছেলেকে আমাকে 50 টাকা দিয়ে স্কুল থেকে নিয়ে যাবে ঘুরতে, আমি তাকে নিয়ে যেতে পারিনি, আমি তাকে আমি 50 টাকা দিতে পারিনি, 50 টাকা আমি দিতে পারিনি। আমি আমার এইটাই দিদি ছিল যে আমি পড়াশোনা ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই। আমার ছেলেদের বলতাম বাবা তোমাদের মানুষের মতন মানুষ হতে হবে, পড়াশোনা ছাড়া বাবা কিচ্ছু নেই। আমার ছোট ছেলে সে ওডিসি করে, তারপরে 2টো সিনেমা করেছে, এখন সে কালচারাল লাইনে আছে। হ্যাঁ হ্যাঁ, ওডিসি নাচ করে। আপাতত আমরা একটু চা কফি খাবো। আপনারা তো জানেন প্রায় আমাদের অনুষ্ঠান বিকেলের দিকে গড়িয়েছে, একটু চা কফি না হলে এই সময় চলে না। চট করে চাটা বানিয়ে নিজের চাটা নিয়ে টিভির সামনে বসুন, আমরা এক্ষুনি আসছি ফিরে, সঙ্গে নিয়ে আপনাদের পছন্দের অনুষ্ঠান কি গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর, সঙ্গে নিয়ে চায়ের কাপ। আপনাদের পাশেও নিশ্চয়ই চলে এসছে চায়ের কাপ। চায়ের কাপ হাতে নিন, আমরাও চা খাই, চা খেতে খেতে পরের গল্প হবে। আমরা এতক্ষণ সাধনাদির গল্প শুনছিলাম। আচ্ছা, এবারে আমি একটা প্রশ্ন করি, দর্শকদের এগুলো জানতে ইচ্ছে করে। আমার যেমন জীবনে একটা ফোকাস ছিল,
যে আমি ফুচকাওয়ালা হব। হ্যাঁ সত্যি, একদম তাই, আমি ফুচকাওয়ালা হব, এবং তার কারণ হচ্ছে আর ফুচকা খাওয়ার জন্য মায়ের থেকে পয়সা চাইতে হবে না। হ্যাঁ নিজের ফুচকা নিজেই খাবো, তখন তার মাথায় ঢোকে নিজের ফুচকা নিজে খেয়ে ফেললে ভবিষ্যৎটা কি হবে। তখন মনে হতো আমি ফুচকাওয়ালা হলে সমস্ত ফুচকা ফ্রি, বিনা পয়সায় আমার জন্য, এটা মনে হতো। কিন্তু পরে আমার মনে হয়েছে এই যে আমি ফুচকাওয়ালা হব, এর পেছনে একটা জিনিস কাজ করে কি, যে আমি বাধা ধরা জীবনে যাব না, আমি ফ্রিল্যান্সার হব। হয়তো কচি মন সেসব বুঝতে পারেনি, কিন্তু এটাই ভেবেছিল যে আমি নিজের ইচ্ছে মতো কাজ করব, অন্যের ইচ্ছে মতো কাজ করব না। সেটাই হয়েছে, আমি নিজের ইচ্ছে মতো আমার জীবন কাটাই। কিন্তু অল্প বয়সটা প্রত্যেকের আলাদা আলাদা থাকে। সাধনাদির অল্প বয়সের গল্প আমরা শুনলাম, আমরা বাকিদের একটু অল্প বয়সের গল্প শুনি, যে আজকে তারা জীবনের এই জায়গায় এসে পৌঁছেছেন, এই জায়গা, এবং এই যে ইচ্ছেগুলো, এই ইচ্ছেগুলোর পেছনে ছেলেবেলাটা কেমন ছিল। আমরা চলে যাই শম্পার কাছে। শম্পা, এই যে তুমি এখন চাকরি করছো, তুমি ভাবছো যে আমি আমার ছেলেপুলেদের, মানে তোমার স্টুডেন্টদের আমি একটা নতুন পথ দেখাবো, যে ক্লাস 8 ক্লাস 9 পড়াশুনো ছেড়ে দিলেও সেটা জীবনে শেষ হয়ে যায় না, আরো অনেক কিছু শেখার রাস্তা পড়ে আছে, সেসব শেখো। তো তোমার নিজের ছেলেবেলাটা শেখার ব্যাপারটা কেমন ছিল? দিদি, আমি ছোটবেলা থেকে ভাবতাম কি আমি নাচ গান করব, আবৃত্তি করব, এইসব চাকরিটা আমার কখনোই মাথায় আসেনি যে চাকরি করব। বেশ। তো আমি ভাবতাম এরকম করব। একদিন আমি তো মামা বাড়ির ছোটবেলায় মানুষ হয়েছি, যখন আমি ক্লাস 8-9 উঠলাম তখন বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে মা একদিন খেতে বসে আমি খুব বায়না করছি, তো যে আমি এইটা দিয়ে খাবো, শাক হয়েছে, শুধু এই ভাত দিয়ে এটা খাওয়া যায়। আমার দিদি বলছে খেতে বসে, ওকে মা তুমি কিছু বলছো না কেন, ও কোথা থেকে চালটা আসে সেটা বুঝতে হবে তো, খাওয়া বায়না করলেই হলো। তখন আমার না চোখ দিয়ে জল পড়ে গেল, যে ও আমাকে খাওয়া নিয়ে এরকম কথা বললো, ওকে বুঝতে হবে জিনিসটা। এবার আমি সেই থেকে মাথার মধ্যে ক্লাস 10-এ উঠলাম, আমি টিউশনি করলাম, তখন আমি ভাবলাম যে আমাকে খাওয়া নিয়ে বলেছে, আমাকে চাকরি করতে হবে, তাই তো আমাকে কিছু একটা করতে হবে। আমি এর কাছে গেলাম, ওর কাছে, দিদির জন্য সবাইকে বলে মা, দিদি সায়েন্স নিয়ে পড়েছে, দিদিকে নিয়ে আমার মা বাবার অনেক স্বপ্ন, দিদিকে নিয়ে বলে যে ওর যদি একটা চাকরি হয়, বা সব জায়গায়, তো আমাকে নিয়ে বলে না। আমি ঘরে এসে দরজার আড়ালে মাঝে মাঝে কাঁদতাম, কারো কাছে বললে। আমি নিজে নিজে চেষ্টা করলাম, নিজে করব। 11-এ উঠলাম, আমি ওখানে মন্তেশ্বরী ট্রেনিং হয়, সেখানে চলে গেলাম। আমি কলেজে গেছি, কলেজে যেদিন আমার ফর্ম ফিল আপ, সেদিনকে টাকা দিতে পারছি না বাড়িতে, আমি ওখানে একটা দোকানে থেকে টাকা নিলাম, সে আমাদের পরিচিত দোকান বনগাঁতে। সেখান থেকে টাকা নিয়ে আমি কলেজের ফিস দিলাম। সেখান থেকে আমি বাড়ি আসতাম না, সেখান থেকে প্রাইভেট পড়তে যেতাম, পড়ে আবার ওখানে মন্তেশ্বরী ট্রেনিং করে তারপরে আসতাম। খাওয়া দাওয়া ওই যা হোক কিছু খেয়ে নিতাম। কোনোদিন স্যার ম্যাডামরা কিছু দিত, টিফিন নিয়ে আসতে বলতো তুই খেয়ে নে, আবার কোনোদিন ওই কিছু কিনে টিনে খেয়ে নিতাম, হয়তো বিস্কুট এটা সেটা খেয়ে আমার একদিন হয়ে যেত, সব দিন না, মাঝে মাঝে এরকম করতাম। তারপরে আবার বাড়ি এসে কোনোদিন খেয়ে আবার চলে যেতাম বনগাঁয়। আমার বনগাঁ থেকে একটু গোপালনগর যেতে হয়। এভাবে কোথাও মন্তেশ্বরী ট্রেনিংটা দিই, যদি কোথাও চাকরি ফাকরি না পাই মন্তেশ্বরী ট্রেনিংটা দিই, এইটা ভাবলাম যে ছোটোখাটো স্কুলে তো পাবো, হলো ওটা ট্রেনিং। এবার দিদি বলে হ্যাঁ ও তো এইসব করছে, চাকরির জন্য কোনো চেষ্টা নেই ওর, হচ্ছে এই মানে তোমার এই যে জার্নিটা বাড়িতে জানে না, আমি জানি না, আমি কাউকে জানাইনি, আমি করে যাচ্ছি। তারপরে আমি বললাম আর্ট অ্যান্ড ক্রাফট টিচার্স ট্রেনিং বালিগঞ্জে হয়, সেখানে চলে আসলাম। আমার যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেল, তারপরে আমি এখানে ট্রেনিংয়ের জন্য ভর্তি হলাম। দিদি বলছে কলেজে পড়তে পড়তে আমি এখানেও ট্রেনিংটাও দিলাম, এটাও সরকারি ট্রেনিং, কিন্তু কলেজে তো আমাকে রেগুলার যেতে হচ্ছে না সব সময়, আমি এটা দিচ্ছি। এবার কলেজে যদি আমি সব পুরো কোর্স কমপ্লিট করে যাই, আমার পড়াশুনো, তখন তো আমার অনেকটা বয়স হয়ে যাবে, চাকরির বয়স চলে যাবে, আমি তখন কখন কি করব। আমাকে রেগুলার আসতে হতো, প্রায় আমাকে কল করতো যে তুমি ক্লাসে আসছো না। একদিন যদি আমার ট্রেনের টিকিটে মান্থলি ফুরিয়ে গেছে, আমি আসতে পারিনি, তো আমাদের যে সুপার ছিলেন তিনি অন্যান্য মেয়েদের ক্লাস থেকে ডেকে পাঠানোর পেয়ার লাইনে। বলছি যে ও কি বলছে, সত্যি বলেছে নাকি, যে ও যে টাকা, ওর কি আর্থিক অবস্থা সেরকম কিছু? তখন ওরা বললো হ্যাঁ। তখন আমাকে পরীক্ষায় বসতে দিল, না হলে বসতে দিত না, যে তুমি অ্যাবসেন্ট করেছো, ওখানে একদিন অ্যাবসেন্ট করা যাবে না।
খুব কষ্ট করে সেইখানকার কাজ সেখানে রেখে আসতে হবে। তারপরে ভীষণ আমরা ট্রেনে পড়তে 4টে পেপার আমি পড়ার টাইম ভোর 5টায় বেরোতাম, মা রান্না করে রাত্রি 4টের সময় উঠে রান্না করে দিত, যে ভাতটুকু দিত সেটা নিয়ে এসে হয়তো কোনোদিন দেখলাম নষ্ট হয়ে গেছে, সেই খেয়ে তারপরে আমি মাথা ঘুরে এমন শিয়ালদা স্টেশনে পড়ে গেছি। তা সেখান থেকে আবার সবাই আমাকে শুশ্রূষা করে বাড়ি পাঠিয়েছে। তো এমন কষ্ট করে আমি এই যে আর্ট অ্যান্ড ক্রাফট টিচার্স ট্রেনিংটা দিলাম, যে আমরা ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে জোরে জোরে পড়তে আসতাম, যাতে মুখস্থ তো করতে হয়, সেটা তো আমার পরীক্ষা দিতে হবে। আমি বাড়িতে গিয়ে রাত 8টার সময় বাড়ি যাই, তারপরে গিয়ে কতটা রাত্রে সে হাতের কাজগুলো করতে হবে, যে কাজগুলো দিত। টিচার্স ট্রেনিং এর তো প্রচুর কাজ থাকে। আবার তুমি নিজের নর্মাল পড়াশোনাও চালিয়ে যাচ্ছ? হ্যাঁ, নর্মাল পড়াশোনা হয়েছে। তারপরে আমি আবার ওটা কমপ্লিট করার পরে এদিকে কম্পিউটার শিখতে গেলাম। কম্পিউটার শিখতে শিখতে আমি আইটিআইও করেছি, আইটিআই করলাম। দাঁড়াও, তুমি আগে লিস্ট দাও তুমি কি কি করনি। দিদি আমি এগুলো করেছি চাকরির জন্য, যে মানে এই চাকরিটা না হলে ওটা হবে, একটা না একটা চাকরি আমায় পেতেই হবে, সেই জন্য শিখতে আমায় হবে। তখন আমাকে ওই কম্পিউটার শিখতে শিখতে একজন স্যার বললেন যে তুমি তাহলে এই পরীক্ষাগুলো তো দিতে পারো এই ভোকেশনালে, তো এসএসসি দেবে, ঠিক আছে, তো এটাও দিয়ে দেখতে পারো। আমি তখন এটা দিলাম। 2টো স্কুলের পরে আমাকে বৈরামপুর হাই স্কুলে আমি জয়েন করলাম, আমার কাছাকাছি বাড়ির একটু কাছে হলো। তো সেখান থেকে আমার জার্নি শুরু হলো। সেখান থেকে এই যে ভোকেশনাল, সবাই এসএসসি জানে, কিন্তু এই ভোকেশনাল বা এই ব্যাপারগুলো এটাও সরকারি একটা কোর্স। এখন বিনামূল্যে, কোনো পয়সা লাগবে না শিখতে, আরো যা ইনস্ট্রুমেন্ট সব সরকার থেকেই দেবে। এবং এখান থেকে শিখে হাতে কলমে তারা শিখে নিজের পায়ে দাঁড়াবে। ভবিষ্যতে লোন আছে, সরকারিভাবে লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারবে। ইভেন এর থেকে চাকরিও দিচ্ছে, চাকরি জব ফেয়ার অনুষ্ঠান হয়, সেখান থেকে চাকরি হচ্ছে। চম্পা কত রকম ভাবে নিজেকে শিক্ষিত করার চেষ্টা করে গেছে, কত কষ্ট করে গেছে, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট, ভাত খারাপ হয়ে যাওয়া, নিজের মাথা ঘুরে পড়ে যাওয়া, মানতে ফুরিয়ে যাওয়া, বাড়িতে কষ্ট, মন খারাপ, কিন্তু চম্পা কি করেনি? হাল ছাড়েনি। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটুখানি যাই সুপ্রীতির কাছে। সুপ্রীতির ছোটবেলাটা কেমন ছিল? আমার ছোটবেলাও আমার ঠাকুমার কাছেই কেটেছে। আমার ঠাকুমা কিন্তু মানে তখনকার দিনেও ক্লাস 8 পাস করা, যার ফলে মানে ওনার কাছে শিক্ষাটা আগে। মানে উনি আমার পিসিমণিদের, আমি শুনেছি যে গয়না বিক্রি করে পিসিমণিদের উনি পড়াশোনা করিয়েছিলেন, এবং পিসিমণিরা প্রত্যেকেই ডাক্তার, এবং যে টিচার, টেলিফোন এক্সচেঞ্জে একজন আছেন, 3জনই শিক্ষিত। তবে আমার যেমন আমাকেও পড়িয়েছেন, মানে পড়ার অনুপ্রেরণাটা জুগিয়েছেন যে পড়তেই হবে, শুধু পড়া না, তার সাথে নাচ, গান, আবৃত্তি, শেখার মধ্যে থাকতে হবে। মানে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে, শুধু স্কুলের পড়াশোনা নয় না, শেখা মানে নিজেকে শিক্ষিত করা ইন অল অ্যাসপেক্ট। হ্যাঁ, সেটা মানে ওনার কাছে অলংকার মানে হলো শিক্ষা, মানে গয়নাগাঠি না। ভেরি গুড। তোমরা থাকতে কোথায়? আমি থাকতাম আরামবাগ। আরামবাগে থাকতে, তারপর বিয়ে হলো বেহালা। এটা সম্বন্ধ করে না নিজেই ঠিক করলে? না, নিজে ঠিক নিজে আসনি। বাবা সবাইকে সম্বন্ধ করে দূরে দূরে পাঠিয়ে দিচ্ছে কেন? তোমার বাপের বাড়ি কোথায় ছিল? আমার বাপের বাড়িও বালিতে, আর শ্বশুর বাড়িও বালিতে, কিন্তু সম্বন্ধ করেই পাশাপাশি পাড়ায়। দেখো দেখিনি কিরকম পাশাপাশি পেলে, আর তোমাদের বাড়ির লোক পেলো, আমাদের কত দূর আসতে হলো। দেখি আবার। যাই হোক, আর তুমিও তো কোথা থেকে কোথায়? কষ্ট দুঃখ এখানে যে আমি শ্বশুর বাড়ি এখন এসছি, মানে আমার এত লাকি। তো আমরা এরকম ভালো শ্বশুর বাড়ি পেয়েছি যে আমার শ্বশুর বাড়ি যদি ভালো না হতো, আমি এত দূর থেকে যাতায়াত করতে পারতাম না, বাচ্চা রেখে। তারপরে সবাই জিন্দাবাদ, প্রত্যেকে এত সবাই মিলমিশ, আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি, তো ভীষণ। আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমার জায়েরা, আমার ননদরা, মানে কুত্তো তো কেউ বলবে না, ওরা ওদের জন্য আমি আরো এগিয়ে যাচ্ছি। আমার বাড়িতে এরকম আছে, আমাদের ছেলে মেয়েদের, আমি বাড়িতে যতটা না স্বাধীন ছিলাম, আমি শ্বশুর বাড়িতে এসে ততটা স্বাধীন। খুব ভালো গো। আমার ছেলে মেয়েদের যেমন এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, আমার বাবা ভীষণ পিসির বাড়ি, ওর শঙ্কর যে মামার বাড়ি, মানে আমার হাজবেন্ডের, সেটাও ওদের, মানে ওরাও এটা জেনেই বড় হয়েছে যে শুধু আমরা 4 জন নই, আমার যে এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই। তোমাদেরও তো অনেক আত্মীয় স্বজন, তোমারও তাই। আমার অবশ্য মানে, আর এই যে সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে পারাটা,
এটাও তো এক ধরনের এই যে আমার শিক্ষা। জায়ের ছেলে নিয়ে এসছে আমাকে। ও তাই, হ্যাঁ বোঝো। আচ্ছা, খুব ভালো লাগছে গো শুনে। বিইং আ টিচার, তোমাদের সামনে তো এই জগৎটা অনেকটা খোলা জগৎ। তো তোমরা তুমি ধরো দর্শককে তাদের ছেলে মেয়েদের জন্য কি কি অপশন দিতে পারো? শুরু থেকে ছেলে মেয়েদের একটা স্বপ্ন দেখাতে হবে। স্বপ্নের পেছনে দৌড়ানোটা কিন্তু খুব জরুরি, এটা আমি বুঝি। যার যেমন স্বপ্ন, আর আমরা এখন বাবা মায়েরা অনেক সময় যেটা করছি, ভুল করছি, আমাদের স্বপ্নটা অবশ্যই, আমাদের স্বপ্ন নিশ্চয়ই তাদের কাছে পৌঁছবে। যেমন উনি পড়াশোনা করতে পারেননি বলে ওনার ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করে তার জন্য উনি প্রথম থেকে সেইভাবে তাদেরকে চালিত করেছেন। আমার বাবা মায়ের ক্ষেত্রেও তাই, তারা নিজেরা পড়াশোনা ভালোবাসেন কিন্তু পারিপার্শ্বিক চাপে অত পড়াশোনা করতে পারেননি বলে আমরা 3 ভাই বোন 3 জনকেই কিন্তু সুশিক্ষিত করেছেন। এবং আমি তো আমার বোন আর্ট কলেজ থেকে পাশ করেছে। আমরা যে সময় ছিলাম সেই সময় কিন্তু মেয়েদের আর্ট কলেজে পাঠানোটাই খুব চ্যালেঞ্জিং এবং সেখানে অনেক খরচ সাপেক্ষ ব্যাপার ছিল। আমার বাবা কিন্তু হাসি মুখে, আমার বোনের যেহেতু ওটা ভালো লাগা ছিল সেটাকে কিন্তু উনি তাকে সাপোর্ট করেছিলেন। তো এটাই আমি বলবো যে আমরা অবশ্যই আমাদের স্বপ্নটা বাচ্চার কাছে পৌঁছে দেবো, কিন্তু তার মানে এই নয় যে সে নিজে স্বপ্ন দেখতে পারবে না। কারণ যত মানুষ এগোয় তার নিজের নিজের স্বপ্নও তৈরি হয়, সেটাকেও কিন্তু আমাদের সাপোর্ট করতে হবে, যেটা আমরা অনেক সময় করি না। আর একটা হচ্ছে যেটা সম্পার এক্সাম্পল থেকে আমরা বুঝেছি, কেউ যদি কিছু খোঁজে সে অবশ্যই পাবে। আমরা অনেক সময় বলি আমি এই সুযোগ পাচ্ছি না, আমার কাছে চাকরি নেই, আমি এটা পারবো না। এই যে না 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 না, একদম চেষ্টার কোনো বিকল্প হয় না। ও চেষ্টা করেছে বলে আজকে এই জায়গায় পৌঁছেছে। এবং আমার নিজের গল্পের মধ্যে এমন একটা চেষ্টার গল্প আছে। আমি নিজেই জানি যে চেষ্টা করেছিলাম বলে এই যে ডক্টরেট ডিগ্রিটা আমি পেয়েছি শুধুমাত্র আমার চেষ্টার জন্য। আমি যখন এমএসসি কমপ্লিট করলাম তারপর আমার নাম্বারটা আপ টু দ্য মার্ক হয়নি, আমার নেট কোয়ালিফাই করার মতো নাম্বার হয়নি, কিন্তু আমি পড়াশোনা ভীষণ ভালোবাসি এবং কোনোদিনই ভাবিনি যে আমি পিএইচডি করবো না, এটা আমার স্বপ্ন ছিল। আমি কিন্তু যখন আমি 2003-এ স্কুলে জয়েন করেছি, আর 2004 সাল থেকেই আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোরই অঙ্কের খাতা দেখছি, আমার অঙ্ক সাবজেক্ট। তো মাধ্যমিকের খাতাও দেখি, উচ্চ মাধ্যমিকের খাতাও দেখি। তো মাধ্যমিকের যার কাছে খাতা দেখতে যেতাম, উচ্চ মাধ্যমিকের যাদের কাছে খাতা দেখতে যেতাম, সেই স্যারেদেরকে বলতাম যে আচ্ছা আপনাদের কি কেউ চেনা আছে যিনি ব্যক্তিগতভাবে পিএইচডি করান? কারণ পিএইচডি নেট কোয়ালিফাই করেও যেমন করা যায়, এমনি অনেক প্রফেসররা স্টুডেন্ট নিয়েও পিএইচডি করান। তো আমি এটা একে ওকে তাকে যাকে বার্তা বলতাম, মানে যাকে বললে আমার কাজ হবে। এবং একদিন আমার কিন্তু স্যার যিনি, হ্যাঁ তিনি আমায় ফোন করে এমন একজনের কথা বললেন যাকে আমি চিনি না, যে আমার এই আরেকজন পরীক্ষক উনি এর কাছে পিএইচডি করেন, আপনি ওর সঙ্গে কথা বলে দেখতে পারেন। ইচ্ছে ছিল, উপায় পাওয়া গেছে। একদম, আমি ওটাই বলছি, একদম ভেরি গুড। আমরা দারুণ দারুণ কথা শুনছি, আরো 3 জন মায়ের থেকে আমরা শুনবো, কিন্তু আমাদের লাস্ট ব্রেকের সময় হয়ে গেছে। তো ব্রেকটা নিয়ে নি টুক করে। হ্যাঁ, এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন আবার টুক করে, আপনি কোথাও চলে যাবেন না, আবার ফিরে আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, মনে থাকবে তো? আসছে এক্ষুনি, সঙ্গে নিয়ে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ। ফিরে এলাম ব্রেকের পর। আমাদের বাকি 3 জন মায়ের কাছ থেকে ছোট্ট ছোট্ট করে শোনার আছে, তারা দর্শকদের কি বলতে চান, তাদের ছেলেপুলেদের নিয়ে তাদের কি অভিজ্ঞতা, ছোট 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 করে। এবার আমরা যাচ্ছি শম্পার কাছে। শম্পা, দর্শকদের এবং উল্টো দিকে যে সমস্ত ছেলেপুলেরা আছে, তুমি তাদের উদ্দেশ্যে ছোট করে কিছু একটু বলো। আমি দর্শকদের এটাই বলতে চাই যে, এবং আজকালকার দিনে যত ছেলেমেয়েরা আছে বা ছোট ছেলেমেয়েরা আছে বা আমার যত স্টুডেন্টরাও আছে, তাদেরকে এটাই বলতে চাই যে সঠিক দিশা, লক্ষ্যটা স্থির করবে যে আমি এই জায়গাটায় পৌঁছাবো, তাহলে যত বাধাই আসুক, যত যাই আসুক, সেখানে পৌঁছাতে পারবেই। এবং এই যে নিজে যদি আমি গতানুগতিক মূল যে পুঁথিগত শিক্ষা, সেই শিক্ষায় যদি আমরা নাই পারি, তো আমাদের অনেক পথ খোলা আছে, আমাদের অনেক জানলা দরজা আছে, যে সেই দরজা জানলা দিয়ে আমরা অনায়াসে এগিয়ে যেতে পারি, সেই পথ ধরে আমরা এগিয়ে যেতে পারি। দরজা কিন্তু খোলাই আছে, দরজাটা খুঁজে নেওয়ার দায়িত্ব তোমাদের। হ্যাঁ, হাল ছাড়বে না, ওই যে হাল ছাড়া চলবে না। হ্যাঁ, হাল ছাড়া। আমি আমার নিজের জীবনে এত স্ট্রাগল হয়েছে, কিন্তু আমার মা সবসময় লক্ষ্য স্থির। আমার মা কখনোই বলেনি বিয়ে করার জন্য। তোমার দিদি কি বলে তোমাদেরকে? আমার দিদি কিছু বলে না, দিদি চাকরি করে, দিদি এখন আমি এটা উল্টো দিক দেখবো, আমি উল্টো দিক দেখবো, সেটা হচ্ছে দিদির জন্যই আমি এটা পেরেছি। দিদি যদি এটা না বলেছে, দুধ তোর দ্বারা কিছু হবে না, দুধ তুই
ওইটা কিন্তু জেদ হিসেবে হ্যাঁ নিতে জেদ হবে। হিসাবে আর নিতে ওটা হবে। চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে হ্যাঁ যে challenge। যত আমায় উল্টো দিকের লোক বলবে হ্যাঁ। যে তোমার দ্বারা কিছু হবে না, আমি তত বলবো আচ্ছা আমি করে দেখিয়ে দেবো। হ্যাঁ আমার তুমি যে বাবা এবং পথটা আমার চেনো। দিদি এই দুজনের জন্য আমি আর আমার মা তো আমাকে সাপোর্ট দিয়েছে, না বিয়ে করে কিছু ঠিক আছে হ্যাঁ। কর কর কর, তো আমাকে আগলে রাখতো, আমাকে সবকিছুর জন্য নিজে টাকা দিয়ে নিজের কাছে রেখে রেখে সে মা আমাকে দিয়ে 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 ঠিক, করতো, ঠিক। এগুলো ঠিক আছে, কিন্তু ওদের যে আমার প্রতি একটা ওই যে বিদ্বেষ, negative হ্যাঁ নেগেটিভ, attitude-টা, সেইটাকে আমাকে বেশি করে attract একদম যত করেছে। লোকে বলবে যে তোর দ্বারা কিছু হবে না, কি করলি, অনেকে আছে যাদেরকে বলে পড়াশোনা না করলে জীবন গ্রাজুয়েট না হলে কিচ্ছু হবে না। দিদি আমার ক্লাসে যারা স্টুডেন্ট আসে অনেক সময় অনেক মন খারাপ নিয়ে, ওখানে কারোর কোনো ডিভোর্স, বয়সের হ্যাঁ ব্যাপার বয়সে আছে? না একটু 40-এর নিচে হতে ওই হবে, দেখো হ্যাঁ একটু তারপরে এসে- বয়সটা কোনো ফ্যাক্টর না, Factor- শিখতে চাইলে হ্যাঁ শেখা শিখতে যায়। চাইলে শিখবে, এবং তারা এসে অনেকে অনেক দুঃখ কষ্ট শেয়ার করে, যে কারোর ডিভোর্স হয়ে গেছে, কারোর কোনো অনেক রকম দুঃখ আছে, তারা এসে বলে দিদি কি করব, আমি তাদের সঙ্গে শেখানোর মাধ্যমে শেখাই, তার সঙ্গে ওইগুলো হ্যাঁ কাউন্সিলিং করে দিই, তো তারা দিদি আমরা এখন এক জায়গায় আছি, এইটা Very good, পুলিশের very good, চাকরি করছি, কেউ very এই good। করছি ওই করছি, আমরা আমি প্রায় প্রত্যেকটা এখন- দিশা দেখিয়ে দেখিয়ে দিই। আমরা এখন আড্ডার শেষের পথে, এখনো 2 মাস বাকি, তারপর আমাদের অনেক কাজ আছে, আপনারা জানেন, এদের কাছে সারপ্রাইজ বলবো না। সবাইকে আমরা লাস্ট বাট ওয়ান আমরা সুপ্রীতির কাছে একটু শুনে নি, দর্শকদের। সুপ্রীতি, তুমিও একজন দিদিমণি, কারণ তুমি একজন সন্তানকে মানুষ করছো, কি বলতে চাও মানে দর্শককে? বলতে গেলে সন্তানদের মানুষ করব বলেই আমার হয়তো চাকরি করাটা হয়ে ওঠেনি, মানে আমার হাজবেন্ডও টিচার, কিন্তু তুমি পারিবারিক সাপোর্টটা পাওনি সেভাবে। হ্যাঁ মানে উনি চেয়েছিলেন হোক, কিন্তু তখন ছেলে, তাহলে কি ছেলে সাউথ পয়েন্টে চান্স পেয়েছে, তার দিয়ে আসা আর নিয়ে বাড়িতে আসা এই ওই অসুবিধা, সাপোর্টটা ছিল না, হ্যাঁ, ওই সাপোর্টটা ছিল, ম্যান পাওয়ারটা ছিল যেটা ও না। পেয়ে গেছে। হ্যাঁ হুম। যার জন্য আমারও খুব ইচ্ছে ছিল, মানে ছেলে মেয়ে যেন সেই আমি যে ত্যাগটা মানে ত্যাগটা মেনে নিয়েছি সেটার যোগ্য সম্মানটা দিতে ইচ্ছে পারে। আছে ছেলে মেয়ে? হ্যাঁ আমার ছেলে এখন পিএইচডি করছে আমেরিকায়, তা মানে ওর ইচ্ছে অনুযায়ী তুমি এগোতে আমেরিকা পেরেছে। গেছো? না যাইনি, কারণ মেয়ে আছে, মেয়ে এখনো পড়ছে, মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এই থার্ড ছেলেকে ইয়ার। বলো একটা আমেরিকান বোতল ওখানে দিয়ে দেবে, বেশ ডেস্টিনেশন ওয়েডিং হবে, মা বাবা বোন গিয়ে ওখানে বিয়ে দেবে। তাহলে শুনছো তো, এটা কি হলো, মায়ের জেদ এবং এই যে অপশনস এই ভীষণ ভীষণ ম্যাটার করে। ঠিক যে জেদটা ভীষণ রকম ভাবে ম্যাটার করেছে আমাদের সাধনাদির 3 ছেলের ক্ষেত্রে, তাই তো মা কিছু পেরে উঠতে পারেনি, তাই 3 ছেলে চেষ্টা করেছে। তোমার মেজর ছেলের গল্প শুনছিলাম, হ্যাঁ দুবার পরীক্ষায় কি হয়েছে, একবার হাফ নম্বরে ফেল করেছে, একবার 1 নম্বরে ফেল করেছে, খুব কান্নাকাটি করছে, আমিও কান্নাকাটি করছি ঠাকুরের কাছে যে ওর কি খুব কষ্ট করেছে দিদি, ও আমরা 4 মাস বুদ্ধি খেটেছি, এই ব্যবসার কাজ করতো, মাল ভাজতো, মাল রোদে দিতে হতো, আবার দোকানে দোকানে সেল করতো, তারপরে গিয়ে আবার ইসেতে ওই যে হিমমঠে যে পড়াশোনা করতো, চাকরির পড়া, এরকম ফেল করে গেছে। ছেলে কান্না করতে করতে স্যার খালি, সেই যে স্যারের কথা হচ্ছে সে স্যার আমার ভগবান, সেই স্যার খালি এত কান্নাকাটি করছে, বলছে অমিত তুমি পড়তে আসবে, তুমি হাল ছাড়বে না, তুমি পড়তে আসবে আমার কাছে। আর আমার বড় ছেলে বলছে যে ভাই তুই চিন্তা করবি না, তোর পিছনে আমি আছি, তোরা 2 ভাই মানুষ হ। এবং সেটা তো করে ছাড়লো তো, চাকরিটা পাস করলো, চাকরি পেয়ে গেল। হ্যাঁ আচ্ছা, মানে হাল ছাড়া যাবে 2 না। বছর চাকরির বয়স হয়ে গেল আমার ছেলে, চাকরির বয়স 2 বছর হয়ে গেল। আমার বড় ছেলে বলতো ভাই তুমি এই কাজ করো, তোমারটা তুমি চালিয়ে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ আমি সংসার চিন্তা তোমার করতে হবে না, তুমি চালিয়ে যাও, তোমাকে চাকরি পেতেই হবে, তোমার কাজ তুমি। তার মানে তোমাদেরকে যারা উল্টো দিকে আছো, আমি তোমাদেরকে বলছি, তোমাদের সাপোর্ট করার জন্য কিন্তু অনেক মানুষ আছে। তোমাদের 2টো জিনিস করা যাবে না, তাই তো? একটা হলো হাল ছেড়ে দেওয়া যাবে না, আর চেষ্টাটা চালিয়ে যেতে হবে, তাই আর তো? আমি মনে করি দিদি এই দুনিয়া এখন পড়াশোনা ছাড়া কিচ্ছু নেই। সংসারে এসেও আমি এখানে বিয়ে হয়ে এত দূর থেকে, তো আমার বর এখনো এত সাপোর্ট, যদি আমার হাজবেন্ড যদি এত সাপোর্টেড না হতো তাহলে কখনোই ছাড়তো না এত দূরে তুমি যাও। আমার স্বামী যখন মারা যায়, এপ্রিল মাসে মারা গেছে, আর পুজোর সময় আমার ছেলে জামা কাপড় নিয়ে এসে, বড় ছেলে জামা কাপড় এনে খাটের উপরে ছাড়িয়ে দিয়েছে, বলছে কি প্যাকেট থেকে, আর আমি না খুব অঝরে কান্না করছি। আর আমার ছোট ছেলে তখন 13 বছর বয়স দিদি,
আমাকে বলছে, মা ধরো তুমি বড় একটা, তোমার অনেক গয়না ছিল, বড় গয়নাটা তোমার হারিয়ে গেছে, তুমি কি গয়নাটা পাবে মা? কান্না করলে ও মা গো, সুন্দর। আমার দিদি তখন আমার এত, আমি অধরে কাঁদছি যে আমাকে এই ছেলে আমাকে আমার গায়ে কাটা দিচ্ছে। দিদি আমার ছেলে আমাকে কি বললো, তার মানে মা বাবা মারা গেছে, তুমি কি কানলে পাবে? সেই কথাটা আমি প্রকাশ করলো না, বললো মা আমাদের তোমার এতগুলো গয়না আছে, বড় গয়নাটা তোমার হারিয়ে গেছে, তুমি বড় গয়নাটা তোমার হারিয়ে গেছে, তুমি কি কান্না করলে পাবে মা? কান্না করবে না, বরং বাকি গয়নাগুলোকে যত্ন করবে। হ্যাঁ আমাকে দিদি, আমার আমি যে আমার 3 সন্তান, আমি বলি কি যে ভগবান আপনারা খালি আশীর্বাদ করবেন, আমার ছেলে 3টের জন্য মানুষের মতন মানুষের জন্য উপকারে লাগে। আমরা সবাই এই প্রার্থনা করি যে মানুষ, হ্যাঁ তোমরা মানুষ হও, তোমরা শিক্ষিত হও, শুধু পুঁথিগত শিক্ষায় না, তোমরা মন থেকে শিক্ষিত হও। ভালো কাজ করব, খারাপ কাজ করব না, ভালো দিকে চাইবো, খারাপ দিকে চাইবো না। আমার ছোট ছেলেটা যাতে নিশ্চয়ই একটু দাঁড়িয়ে যেতে পারলে দিদি, এখন আমি আমার আর কোনো ই নেই। এইটাই হচ্ছে আসল কথা। মাথা উঁচু করে থাকো, জীবনে প্রচুর অপশন আছে। এখানে 4 জন মা, আজকে উল্টো দিকে আমার যে সমস্ত ছেলে মেয়েরা আছো তারাও আমার সবাই সন্তান। আমি সবাইকে বলছি, সেই সন্তানদের মায়েদের বলছি, সেই সন্তানদের বাবাদের বলছি, অপশন খোলা আছে। কখনো ভাববেন না, বা তোমরা কেউ ভাববে না যে আমাদের জীবনের দরজা বন্ধ হয়ে গেছে। দরজা খুঁজে নাও, জেদ রাখো। যারা যারা তোমাদের বলছে যে তোমার দ্বারা আর কিছু হবে না, তাদের ওই কথাগুলোকে জীবনের চ্যালেঞ্জ হিসেবে নাও। এইবারে আমার 4 জন মাকে অনেক 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 ধন্যবাদ জানানোর আছে, অনেক ভালোবাসা। নিশ্চয়ই নিশ্চয়ই। এখন দেখবেন কিছুদিন আগে খবরে এলো আইআইটির মতো জায়গায় পড়তে গিয়েও একজন স্টুডেন্ট নিজে জীবনহানি ঘটাচ্ছে। এই র্যাট রেসে কেন যাচ্ছে মানুষ? আমাদের কি আর কিছু করার নেই? একটা জীবন, আমি একটা জীবন পেয়েছি, আমি আমার মতো করে আমার জীবন চালাবো, জীবনটা চালাবো, জীবনটা বন্ধ করে দেবো না। আমি মানুষ হিসাবে একটা জীবন শিক্ষায় আমরা নিজেকে শিক্ষিত করব। আজকের মতো আড্ডা আমাদের এখানে শেষ। 4 জন মাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এলেন এবং আমাদের দর্শকদের অনেক কিছু দিলেন, অনেকগুলো সত্যি ঘটনা তাদের অনুপ্রাণিত করলো। অনেক ধন্যবাদ এই যে আপনারা এলেন, তার জন্য আমাদের তরফ থেকে আপনার কাছে এসে আমরা বললাম, আমাদের খুব ভালো লাগলো। আর আপনাদের সবার জন্য আবরণের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আছে, এক্ষুনি সে উপহার আপনাদের হাতে আমরা তুলে দেব। আবরণ রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। আবরণ বাংলা ও বাঙালির নানা বৈচিত্র্যপূর্ণ শাড়ির সঙ্গে প্রাদেশিক নানা শাড়ির সম্ভারে ভরপুর, এবং সেই সঙ্গে আবরণে আছে পুরুষদের অসাধারণ কালেকশন। সেই জন্য সঙ্গে সবসময় আবরণ। আমাদের সঙ্গে চলে এসছে সৃজিতা, আমাদের মিষ্টি একটা টিম মেম্বার, সে নিয়ে চলে এসছে সবার জন্য উপহার। চলে এসো। আবরণের পক্ষ থেকে সবাকে সুপ্রীতির জন্য, সুপ্রীতি আবরণ, হ্যাঁ সাধনাদি উল্টে, হ্যাঁ এই তো দেখিয়ে দাও, সেটা দিকে দাও আগে, সেটাদির জন্য, শম্পার জন্য। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সুস্থ রাখো। আপনারাও ভালো থাকুন, অপেক্ষা করে থাকুন। শিগগিরই আসছি আবার আপনাদের সঙ্গে দেখা করতে। সময়টা মনে আছে তো? সময়টা মনে আছে তো? দুপুর ঠিক 2:30, শুক্র শনি রবি, সিএন চ্যানেল। দেখা হবে গল্প সঙ্গে সত্যি, আ জার্নি টুয়ার্ডস ট্রুথ।